আজকেই রয়েছে সেই ভয়ঙ্কর ম্যাচ রয়েছে আরসিবি এবং হায়দ্রাবাদের মধ্যে। ম্যাচটা হতে চলেছে কিন্তু হায়দ্রাবাদে কিন্তু হাইয়েস্ট স্কোর উঠেছে। এখানে কিন্তু ব্যাটিং উইকেট হয়। এবার হুট করে যদি এটা বোলিং উইকেট করে দেয় সেটা একটা আলাদা ব্যাপার। হয়তো আরসিবিকে দেখে মায়া হলো, তা বোলিং উইকেট করে দিল, স্লো উইকেট, সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু আমার মনে হয় না বোলিং উইকেট করবে বলে ব্যাটিং উইকেটই করবে, এবং যাতে ব্যাটাররা সুবিধা পায়, ব্যাটাররা যাতে ভালো পারফরমেন্স করতে পারে, সেই জন্য কিন্তু তারা মানে ব্যাটিং উইকেটই করবে। এবং হেড টু হেড রেকর্ডের কথা আমি বলছি, মানে আরসিবির এবার যা অবস্থা, মানে হায়দ্রাবাদের সাথে খেলা বললে ভয়। অনেকে বলছে ভয় লাগছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না আরসিবির বোলাররা 287 রানের উপরে আবার রান দিয়ে দেবে বলে। 287 রান ও একবারই হয়েছিল, ও রান আর করতে পারবে না। হয়তো কত করতে পারে, 220, 25, 30, 35 সেই রান হয়তো করবে। এই ম্যাচে হয়তো হাঁটবে আরসিবি, কিন্তু সেই রান হয়তো করবে, 287-র বেশি রান করতে পারবে না। 287 ম্যাচে হলো ডিকে খুব ভালো খেলেছিল। আর ট্র্যাভিস হেডকে আগে আউট যদি করতে পারে, ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মাকে আগে ফেরাতে পারলে কিছুটা হলো পাওয়ার প্লেতে যদি রান কমানো যায়, তাহলে হয়তো রানটা একটু কম হবে। পরে যদি মেরেও খেলে খুব বেশি রান হবে না। আর যদি প্রথমে উইকেট না নিতে পারে, পাওয়ার প্লেতে 6 ওভার ব্যাটিং করলে 80 রান 85 রান যদি তুলে দেয় ম্যাচ, ওইখানে কিন্তু আরসিবি হেরে গেল। এমনিতেই চেস ফেস করতে পারছে না। আর পরের ম্যাচে কি প্লেইং 11 করবে বা কি খেলাতে চলেছে সেটা আমি কিছু বলবো না, বা বলার মতো কোনো জায়গাও নেই। এখন যা টিমের অবস্থা, তাদের হারতে এখন কি করবে সেটা তাদের সিদ্ধান্ত। তবে বলা কি আর যায় যে এই সিদ্ধান্ত হয়তো যারা 3, 4, 5টা চেঞ্জ করে দিল। এখন যেহেতু ম্যাচ হারছে, এখন হয়তো চেঞ্জ করতেই থাকলো। বেঙ্গালুরু আর আরসিবি এর আগে 24টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচে জিতেছে আরসিবি, 13টা ম্যাচে জিতেছে হায়দ্রাবাদ, একটা এন্ড রেজাল্ট। এখন যা হায়দ্রাবাদ বা যা ভালো টিম, হায়দ্রাবাদকে হারানো খুবই মুশকিল। তবে ওই যে বলা যায় না, আরসিবি হয়তো একদম শেষ মুহূর্তে হয়তো একটু জ্বলে উঠলো, ভালো খেললো বেশ কয়েকটা ম্যাচে, তারা কোয়ালিফাই করতে পারবে না জেনেও হয়তো লাস্ট ম্যাচে একটু ভালো খেললো আর হায়দ্রাবাদকে হারালো, বা একটা দুটো ম্যাচে হারিয়ে চমক দিল, সেটা হতেই পারে। বা বিরাট কোহলি একটা সেঞ্চুরি করলো। আমি চাই আজকের ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করুক। আমি ব্যক্তিগতভাবে চাই বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতুক, অন্তত আরসিবি না জিততে পারলে অরেঞ্জ ক্যাপ আর একবার জিতুক, সেই রেকর্ডটা অন্তত হোক। আরসিবি এমনিতেও জিততে পারবে না, কোনো অসুবিধা নেই। বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপ জিতলে একটা তার রেকর্ডটা হবে, আমি সেটাই চাই। এবং আরসিবির বিরুদ্ধে এর আগেও হায়দ্রাবাদের বিরুদ্ধে এর আগেও সেঞ্চুরি করেছিল, আর 42 রানে এর আগের ম্যাচে আউট হয়ে গেছিলো 20 বলে। সে ম্যাচে তাড়াতাড়ি করে রান করতে গিয়ে আউট হয়ে যাচ্ছিলো। ওই ম্যাচে তো প্রায় জিতে যাচ্ছিলোই। 262 রান তোলা কিন্তু অনেক কষ্টকর ব্যাপার, 288 চেস করতে নেমে। দারুণ খেলেছিল বটে, কিন্তু ওই যে রজত পাতিদার, তারপর আরও যারা মাঝের যে ব্যাটসম্যান অনুজ রাওয়াত, এরা কেউ খেলতে পারেনি, এই জন্য সমস্যায় পড়েছিল। অনুজ রাওয়াত বোধহয় ব্যাটে ঠিকঠাক কানেক্ট করতে পারছিল না, শেষ দিকে একটু কয়েকটা 4টার মারছিল, ভালোই টেনেছিল রান। তাদের মধ্যে 262 হাইয়েস্ট উঠেছে বেঙ্গালুরু হাইয়েস্ট, আর 287 রান হায়দ্রাবাদে, 125 রান হায়দ্রাবাদ। 68 রানে একবার হায়দ্রাবাদের বিপক্ষে অল আউট হয়ে গেছিলো বেঙ্গালোর। আর বেঙ্গালোরের প্লেইং 11 আমার যতদূর মনে হয় এখন একটা কাজ করতে পারে, ফাফ ডু প্লেসিতেও বাদ দিতে পারবে না। ফাফ ডু প্লেসি খেললো, তার সাথে বিরাট কোহলি ওপেন করলো, 3 নম্বরে ক্যামেরন গ্রিনকে খেলাতে পারে। অবশ্য উইল জ্যাক্সও ভালো খেলে দিয়েছে, উইল জ্যাক্সকে 3 নম্বরে খেলার, 4 নম্বরে রজত পাতিদার, 5 নম্বর থেকে সরিয়ে দিক ক্যামেরন গ্রিনকে, 5 নম্বরে নিয়ে আসুক মাহিপাল লোমরারকে, 6 নম্বরে অনুজ রাওয়াতকে, 7 নম্বরে দীনেশ কার্তিককে, বা অনুজ রাওয়াত 7 নম্বরে, 6 নম্বরে দীনেশ কার্তিক। এই তো ব্যাটিং হয়ে গেল। তারপরে পাঠালো, তারপর বোলার নিয়ে নিল। ব্যাটিং তো করেই দিচ্ছে, ব্যাটিং নিয়ে অসুবিধা হবে না। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়েশ প্রাবদিশাইকে যদি শেষ দিকে খেলায়, সেটা খেলাতে পারে। হ্যাঁ, বা সৌরভ চৌহানকে যদি খেলায়, সৌরভ চৌহানের থেকে সুয়েশ প্রাবদিশাই ভালো, তাও কিছু রান করতে পারবে। সৌরভ চৌহান একেবারে চলে না, সেটা করলে হয়তো আরসিবি ভালো করবে। আর কান শর্মাকে নিতে হবে, তার সাথে 2জন ফাস্ট বোলার, ক্যামেরন গ্রিনকে বাদ দিলে 2জন ফাস্ট বোলার নিতে পারবে, লকি ফার্গুসন, তার সাথে রিস টু প্লেকে যদি নাও খেলায়, আর কে রয়েছে ফাস্ট বোলার, টম কারানকে একটা সুযোগ দিতে পারে। টম কারান তো অলরাউন্ডার রয়েছে, মার খাবে তাও ঠিক আছে, সুযোগ তো দেওয়া উচিত। কেন, যেহেতু ম্যাচ হেরে যাচ্ছে, টম কারান কিন্তু ব্যাটিং ভালো করতে পারে। বোলিংয়ে দেখা যাক, আমিও দেখতে চাই যে কেমন বল করে লকি ফার্গুসনের সাথে টম কারান, আর মোহাম্মদ সিরাজ বা ইয়াজ দয়ালকে খেলানো উচিত। মোহাম্মদ সিরাজ বাদ দিক, ওর পরিবর্তে অন্য একটা ব্যাটার খেলিয়ে দিক।
আর বল তো উইল জ্যাক্স করে দিতে পারবে, ও মাইপাল লোমরার করতে পারবে, এরা 2-2 4 ওভার করে দিল, হয়ে গেল, একটা কোঠা পূরণ হয়ে গেল, সেটাই বেটার হবে। আর হায়দ্রাবাদের প্লেইং 11 হয়তো কোনো পরিবর্তন হবে না, তবে জয়দেব উনাদকাটকে নেওয়া হবে নাকি ঠিক নেই, জয়দেব উনাদকাটকে নাও নেওয়া হতে পারে, সে ভালো বল করতে পারছে না, তার পরিবর্তে হয়তো অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দিতে পারে। ওমরান মালিককে এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি, এই ম্যাচে দেখবো নাকি আমরা জানি না, মানে আজকের ম্যাচে দেখা যাক কী হয়। তবে আজকের ম্যাচে আমি ধরে নিচ্ছি 200-র উপরে রান উঠবে শিওর। আর স্লো উইকেট হলে 150-160, যদি স্লো উইকেট ওঠে সেটা কিন্তু চাপের হয়ে যাবে। আমি চাই এটা একটু স্লো উইকেট হোক, এটা হাই স্কোরিং ম্যাচ না হোক, এটা স্লো উইকেট হোক, বিরাট কোহলি সেঞ্চুরি করুক, মানে মোটামুটি এটা অতটা ব্যাটিং উইকেট না হোক। আর ব্যাটিং উইকেট হলেও মানে বিরাট কোহলি আমি চাই আজকে সেঞ্চুরি করুক। আজকে শিওর, আমি ড্যাম শিওর আজকে ট্র্যাভেল সেট খেলতে পারবে না, আগের দিন সেঞ্চুরি করে দিয়েছিল ঠিকই, বোধহয় একটা ক্যাচ ধরতে পারেনি আরসিবির। আর আরসিবির ফিল্ডিং নিয়ে তো আর কিছু বলার নেই, সব থেকে জঘন্য এবং নিম্নমানের ফিল্ডিং, মানে এবারের আইপিএলে সব থেকে যদি কোনো বাজে ফিল্ডিং করে থাকে আরসিবি, কলকাতা নাইট রাইডার্স, এই কটা। হায়দ্রাবাদ খুব ভালো ফিল্ডিং করেছে, হায়দ্রাবাদ প্রথম যে ম্যাচটার থেকে শুরু করেছিল কলকাতার বিরুদ্ধে, ওই ম্যাচ থেকে হায়দ্রাবাদ যেন চমক দেখানো শুরু করেছে, মানে প্যাট কামিন্স অধিনায়ক হওয়ার পর থেকে মানে হায়দ্রাবাদ টিমটাই বদলে গেছে, হায়দ্রাবাদ খুব ভালো খেলছে। এবং আজকের ম্যাচে কে জিততে পারবে সেটা কমেন্ট বক্সে জানিও, কে জিততে পারে, সকলেই বলবে যে হায়দ্রাবাদ জিতবে, কিন্তু আরসিবি, আমি চাই একটা আরসিবি জিতুক, একটা অন্তত হারুক হায়দ্রাবাদ, একটু আরসিবি জিতুক। একটা মাত্র ম্যাচ তারা জিতেছে আর কি, একটা মাত্র অলরেডি, মানে আটটার মধ্যে বোধ হয় 7টা হেরেছে, একটা জিতেছে, 6টা জিতলে, 6টা যদি যেতেও তাহলে এখনও খাতায় কলমে বলে না হিসাব বাকি রয়েছে, আরসিবির এখনও কিন্তু পুরোপুরি প্লে অফ থেকে ছিটকে যায়নি, খাতায় কলমে অনেক হিসাব বাকি রয়েছে। যদি 7খানা ম্যাচ জিততে পারে, অন্য টিমের ওপর নির্ভর করতে হবে, অন্য টিমকে ম্যাচ হারতে হবে এবং নেট রান রেট বাড়িয়ে রাখতে হবে, মানে আরসিবির এখন বড় ব্যবধানে সব জিততে হবে, জিতে তাহলে আরসিবি যেতে পারবে প্লে অফে। আর একটা ম্যাচ হারলে পুরোপুরি একদম খাতায় কলমের থেকেও একেবারে ডিসকোয়ালিফাই করে যাবে, বা ডিসকোয়ালিফাই মানে কি, মানে এই রাউন্ড থেকে বাদ পড়বে, এই টুর্নামেন্ট থেকে আর কি বাদ পড়বে। এবার দেখা যাক লড়াইটা করতে পারে নাকি। 7টা ম্যাচ যদি এখন পরপর সবকটা ম্যাচ যদি যেতেও, তাহলে আরসিবির আফসোস হবে, ইস ওই 1 রানে হারলাম, তখন ওই 1 রানেরটা বলবে, কেকেআরেরটা, তখন ওই যে নো বলটা কেন হলো, ওই সব অনেকে বলবে। এবং এছাড়াও বলবে আর তার আগে একটা ম্যাচ যদি জিততে পারত তাহলে হয়তো, মানে 7টা জিতেছে, 9খানা জিতলে কোয়ালিফাই করে যেত, কিন্তু আমার মনে হয় না আরসিবি যার টিম এতগুলো জিতবে বলে। তবে বলা যায় না যে হয়তো সবাই চেষ্টা করলো, সর্বশেষ মানে সবাই চেষ্টা করলো, সবাই যদি চেষ্টা করে তাহলে হয়তো হতে পারে, তা না হলে আমার মনে হয় হবে টবে না, তা না হলে হার ওরকমই আসতে থাকবে। এখন দেখা যাক কী হয়। আর হায়দ্রাবাদের পিচ তো, হায়দ্রাবাদের পিচে বেশি কিন্তু রান হয় না, এবার হয়েছিল ব্যাটিং উইকেট বলে, এবার হুট করে স্লো, লখনৌ, চেন্নাই, হায়দ্রাবাদ, এইসব উইকেট কিন্তু লোয়েস্ট স্কোরিং ম্যাচ হয়, লোয়েস্ট স্কোরিং ভেন্যু, এবার সেখানে যদি এবার হুট করে ব্যাটিং উইকেট করে দেয় তাহলে হাই স্কোরিং ম্যাচ হয়। যেমন চেন্নাইয়ের পিচে যখন 36 বলে 88 রান করে যে ম্যাচে 200-র উপরে রান হয়ে যায়, ব্যাটিং পিচ, 190-এর উপরে রান চেজ হয়ে যায় ফাইনালে, ব্যাটিং পিচ। তবে সেই পিচে যে ব্যাটিং করা অনেক সহজ সেটা আমি বলবো না, হ্যাঁ একটু হলেও সহজ রয়েছে, তবে লাকটাও লাগে, কিন্তু অনেক সময় ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়, মারতে গেলে ডিসমিসাল হয়, ভালো ব্যাটিং উইকেটেও কিন্তু ব্যাটের কানায় লেগে একটা স্লোয়ার বল, একটা ইয়র্কার বল আউট। আর আরসিবির কোনো কাউকে ইয়র্কার করতেই দেখলাম না, না সিরাজ ইয়র্কার করলো, হ্যাঁ তবে আগের দিন আর কেকেআরের বিরুদ্ধে ম্যাচে ইয়াজ দোয়াল অনেকগুলো ইয়র্কার করছিল, আর সিরাজও মোটামুটি ইয়র্কার করি, একটা ম্যাচে একটু ইয়র্কার করেছে, আর কোনো ম্যাচে দেখিনি ইয়র্কার করতে। আর কান শর্মাকে যদি প্রথম থেকে খেলাতো হয়তো বেশ কয়েকটা উইকেট নিয়ে নিত, মানে যে চাহাল 200টা উইকেট নিয়ে নিল, আইপিএলে সব থেকে বেশি উইকেট নিল লেগ স্পিনার হিসেবে এবং একজন বোলার হিসেবে, সে বোলারকে আরসিবি ছেড়ে দিয়েছে, মানে এটা ভাবতেই কেমন লাগে। শুভমান গিলকে ছেড়ে দিয়েছিল, সেটা একটা আলাদা ব্যাপার ছিল কলকাতা নাইট রাইডার্সের, কিন্তু চাহালের ব্যাপারটা আরসিবির কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, তারা রাখতেই পারতো। এই যে হায়দ্রাবাদ যেমন রাশিদ খান চলে যাওয়ার পর আর কিন্তু সেরকম লেগ স্পিনার পায়নি, এখন মায়াঙ্ক মার্কন্ডে খেলে, কিন্তু সেইভাবে যেমন রাশিদ খান খেলতো সেইভাবে কিন্তু পারফরমেন্স করতে পারেনি বা পারছে না। আর আগে ডেভিড ওয়ার্নার তো ওপেনে একদম জেতাতো, জনি ব্যারেস্টো আর ডেভিড ওয়ার্নার জুটি একসময় কিন্তু সেরা ছিল, খুব ভালো পারফরমেন্স করতো, তারা একাই ম্যাচ জিতিয়ে দিত। তারপর তো ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, কেকেআরের সমস্ত প্লেয়ারদের কিনে নিয়েছিল হায়দ্রাবাদ, এমনকি এইবারের আইপিএলে রাসেলকেও কিনতে চেয়েছিল তারা, কিন্তু রাসেলকে ছাড়েনি, গৌতম গম্ভীর কলকাতায় যোগ দেওয়াতে আর ছাড়েনি, সেটাই একদম শেষ মুহূর্তে ডিসিশন নিয়েছিল যে ছাড়বো না, তারপর তো ছাড়েনি। নারিন রাসেল এবার ভালো পারফরমেন্সই করে দিচ্ছে।
অভিষেক শর্মা যে প্লেয়ারটা, অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের যে ওপেনার, ওই প্লেয়ারটার সাথে অনেকেই আর কি যুবরাজ সিংয়ের তুলনা করছে। তবে আমার মনে হয় এখনই তুলনা না করে তাদের খেলা এনজয় করা উচিত, এইটুকুই বলবো। এনজয় করলে তাহলে কি হয়, তাহলে হয়তো ভালো সে পারফরমেন্সটা করতে পারে। না হলে কিন্তু এনজয় যদি না করে এবার প্রথমেই তুলনা করলে কিন্তু ভালো খেলতে পারবে না। ভবিষ্যতে হয়তো খারাপ খেলতেই পারে, কে বলতে পারে, ভবিষ্যতে হয়তো খারাপ খেলে দিল, এবার সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সেটা যেন না হয় সেটা মাথায় রাখতে হবে। সেই বুঝে প্লেয়ারদের তুমি প্রশংসা করো ভালো, কিন্তু কোনো প্লেয়ারের সাথে তুলনা করলে হয়তো প্লেয়াররা ভাবে যে ওই প্লেয়ার, আমি ওই প্লেয়ার থেকেও ভালো প্লেয়ার, বা ওই প্লেয়ারের সাথে আবার তুলনা করলো, তখন কিন্তু সমস্যা। আর যুবরাজ সিং অনুপ্রেরণা, যুবরাজ সিং অনেক সাপোর্ট করেছে অভিষেক শর্মাকে, অনেক সাপোর্ট করেছে, এবং সেই জন্য হয়তো ভালো এবং জেনুইন সলিড শটগুলো এত সুন্দর মারে অনবদ্য। আর আরসিবির বোলাররা সঠিক লাইন লেন্থে যে বল করতে হয়, লাইন লেন্থে বল করতে মনে হয় পছন্দ করে না। ইয়র্কার না মারুক, ফিল্ডিং সাজানো অনুযায়ী বল করুক, সঠিক লাইন লেন্থে বল করুক, তাহলেও কিন্তু ম্যাচ জেতা যায়, তাহলেও কিন্তু ভালো খেলা যায়, যেটা করতেই পারে না। এই জন্য সমস্যাটা হয়ে যায়, এর জন্য ম্যাচ হারে, আর কিছুই না। এটাই হলো মূল তাদের সমস্যা। আর এই যে হায়দ্রাবাদ, জয়দেবনাথ খান মার্কে যে ঠিক আছে, ব্যাট কামে স্লোয়ার আর ইয়র্কার দিয়ে দিচ্ছে, যেটা কলকাতায় যখন ছিল একেবারে কোনোদিন আমি দেখতে পাইনি। তারপর ব্যাটিং এখানে করতে পারছে না, কিন্তু বোলিংটা সেরা 20 কোটি টাকা বলতে গেলে সাকসেসফুল বলতে গেলে। এবার যদি কাপ জিততে পারে হায়দ্রাবাদ তাহলে তো ভালোই। আর এডিন মাকরামের থেকে ভালো ক্যাপ্টেন্সি করছে প্যাট কামিন্স, খুবই ভালো ক্যাপ্টেন্সি করছে, এত ভালো ক্যাপ্টেন্সি করবে এটা আমি ভাবতে পারিনি। দারুণ ক্যাপ্টেন্সি করছে, দারুণ অনবদ্য সেরা পারফরমেন্স করছে। আর লম্বা তো, এই জন্য বাউন্সারটাও দিতে পারে ভালো। বাউন্সার এবার সেরকম দিতে দেখছি না, স্লোয়ার বলের ওপর বেশি, স্লোয়ার বলটা বেশি করছে, অনবদ্য জাস্ট ভালো লাগছে বেশ।